Welcome, students. Welcome to my channel. Today, the topic of our discussion is interrogative sentence. This grammatical skill is very useful for the students of class 8, 9 and 10. ছাত্রছাত্রীরা আজকে আমরা যে গ্রামারের বিষয় নিয়ে আলোচনা করব সেটির বিষয় হচ্ছে কোশ্চেন মার্ক বা প্রশ্ন তৈরি করা। এখন আলোচনার শুরুতেই প্রথমে আমাদের জেনে নিতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আসলে কি। An interrogative sentence is actually a sentence with which we ask some question. অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি। এটা চেনার উপায় হচ্ছে এই প্রশ্নটি শেষ হবে এই চিহ্ন দ্বারা। তো পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে? Now look at the classification. We can divide questions or interrogative sentence mainly into two categories. First, simple question or yes or no type question, and second, WH question. আমরা প্রশ্নবোধক বাক্যকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল প্রশ্ন বা সরল প্রশ্ন, যাকে ইয়েস নো টাইপ প্রশ্ন বলি, বা হ্যাঁ, যার উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে দেওয়া সম্ভব। এবং দ্বিতীয় হচ্ছে WH কোশ্চেন। আজকে আমাদের আলোচনার বিষয় হবে সিম্পল কোশ্চেন। সুতরাং WH কোশ্চেনের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব না, যেটা নেক্সট এপিসোডে আমরা শুধু WH কোশ্চেন দিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় সিম্পল কোশ্চেন। যেসব প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া সম্ভব সেগুলোকে আমরা বলি সিম্পল কোশ্চেন। এগুলির গঠন, একটা নির্দিষ্ট গঠন থাকে এদের, সেই গঠন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তার আগে দেখে নিই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। ইয়েস নো টাইপ কোশ্চেন্স পরীক্ষায় দুভাবে আসতে পারে। একটা হচ্ছে ফ্রেম এ কোশ্চেন টু গেট দ্য স্টেটমেন্ট অ্যাজ অ্যান্সার। অর্থাৎ এমন একটি প্রশ্ন তৈরি করো যার উত্তরটি সেই বাক্যটি হবে, যে বাক্যটি দেওয়া থাকবে প্রশ্নে সেই বাক্যটি হবে তার উত্তর। এটা হচ্ছে এই ধরনের প্রশ্ন আসতে পারে। কিংবা আসতে পারে চেঞ্জ অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। অর্থাৎ সাধারণ বাক্যকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করো তার অর্থের পরিবর্তন না ঘটিয়ে। তাহলে আমরা এই দুটো টাইপ আমরা জেনে নিলাম। আমরা দুটো টাইপে আলোচনা করব। এদের গঠনটা কেমন হবে সেটা উদাহরণ সহযোগে আমরা কিছু বলবো। দু তিন রকমের ভ্যারিয়েশন আমরা দেখাবো। সুতরাং তোমরা ধীর স্থির ভাবে দেখতে থাকো, দেখো আমরা কিভাবে এই গ্রামাটিক্যাল প্রশ্নগুলি সলভ করি। নাও let us have an idea of the interrogative sentences. এসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য সেন্টেন্স গঠনের যে আইডিয়া সেটাকে আমরা জেনে নিই। পরীক্ষায় যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এই গঠনটি দেওয়া থাকবে। লক্ষ্য করো, প্রথমে দেওয়া থাকবে সাবজেক্ট, তারপরে দেওয়া থাকবে এভি, এভিটা কি আমি বলছি, তারপরে দেওয়া থাকবে এমভি অর্থাৎ মেন ভার্ব, এবং তারপরে অবজেক্ট। যে সেন্টেন্সটি পরীক্ষায় আমাদের দেওয়া থাকবে সেই সেন্টেন্সটির এই চারটি ভাগ অবশ্যই থাকবে। কি কি আবার বলছি, সাবজেক্ট, এভি অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, এমভি অর্থাৎ মেন ভার্ব, এবং অবজেক্ট অর্থাৎ বাক্যের বাকি অংশটি কি, কর্ম বা বিধেয় এই অংশটি। এখন এটাকে যদি আমি আর একটু ডিটেল ব্যাখ্যা করি, সাবজেক্ট কি দেখে বুঝবো যে ওটা হচ্ছে বাক্যের সাবজেক্ট? সাবজেক্ট হবে নাউন কিংবা প্রোনাউন কিংবা নাউন ফ্রেজ বা কমপ্লিমেন্টস। ওকে,
এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে আলোচনাতে। এই এভিটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অক্সিলারি ভার্ব প্রধানত আমাদের ইংরেজি ভাষায়, in English language there are chiefly 4 types of auxiliary verbs or AV. First হচ্ছে be verb. What is be verb? Am, is, are, was, were. These are be verbs. Do verbs. What are do verbs? Do, does, and did. And next have verb. Have, has, had. And finally modal auxiliary shall, will, should, would, may, can, may, could, might, must, and so on. সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাদেরকে এই কটি জিনিস একটু মনের মধ্যে রেখে নিতে হবে, যেগুলো আমরা কাজে লাগাবো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে। এখন এসো আমরা ফর্মুলাটি দেখে নিই। দেখো, সেন্টেন্সে থাকবে সাবজেক্ট, তারপরে এভি, তারপরে এমভি এবং তারপর অবজেক্ট। আমাদের করতে হবে প্রথমেই অক্সিলারি ভার্বটাকে আমাদের বেছে নিতে হবে, যেটা আমরা ইতিমধ্যেই জেনে গেছি অক্সিলারি ভার্ব কি কি। সেই অক্সিলারি ভার্বটাকে বেছে নিতে হবে এবং সেই অক্সিলারি ভার্বটাকে তুলে নিয়ে এসে সাবজেক্টের আগে বসিয়ে দিতে হবে। দেখো, লক্ষ্য করো, প্রথমে অক্সিলারি ভার্ব বসেছে, তারপরে সাবজেক্ট যেমন বসেছিল ঠিক তেমনি ভাবে বসেছে, তারপরে মেন ভার্ব এবং অবজেক্ট যেমন ছিল ওদের স্থান পরিবর্তন হবে না। অর্থাৎ we can say that the subject and auxiliary verb interchanges in themselves. তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো। অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট তারা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো। এই ব্যাপারটা ভালো করে দেখে নাও। অক্সিলারি ভার্বটা চলে এলো সামনে, সাবজেক্টটা চলে এলো তারপর। এইটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা আর কোনো অসুবিধা থাকবে না। Let us watch this example. এসো আমরা এই উদাহরণটা দেখি। আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি, the boy is going to school. From this sentence you can see that is an auxiliary verb. সেই অক্সিলারি ভার্বের লিস্টটা নিশ্চয়ই মুখস্থ করেছো তোমরা। সেই লিস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। এখন এই ইজটি আমাকে যেটা করতে হবে, ইজকে তুলে নিয়ে গিয়ে বয়ের আগে বসিয়ে দিতে হবে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে দেখে নি। ইজ দ্য বয় গোয়িং টু স্কুল, কোশ্চেন মার্ক দেব। শুধু ইজটিকে সামনে এনে আমি যদি পুরো বাক্যটিকে লিখে দিই এবং শেষে যদি কোশ্চেন মার্ক দিই, তাহলে এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল। এটা কিন্তু প্রশ্ন বোধক বাক্য তৈরি হয়ে গেল। এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে, বালকটি স্কুলে যাচ্ছে, বালকটি কি স্কুলে যাচ্ছে, এটা কিন্তু কোশ্চেন ফ্রেম হলো। যদি পরীক্ষা প্রশ্ন আসে যে ফ্রেম কোশ্চেন, তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে গেল, নাম্বার পেয়ে গেলে। কিন্তু এখানে যদি পরীক্ষা প্রশ্ন থাকে, টার্ন দিস অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, মানে এটা পরিবর্তন না করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করো, তাহলে এখানে কিন্তু এর অর্থটা কিন্তু প্রশ্নবোধক বাক্যে পরিণত হলো, কিন্তু এর অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখো, বালকটি কি স্কুলে যাচ্ছে, কিন্তু এখানে যদি আমি একটা নট বসিয়ে দিই, ইজ নট দ্য বয় গোয়িং টু স্কুল, বালকটি কি স্কুলে যাচ্ছে না, তার মানে বুঝতে পারা যাচ্ছে যে বালকটি স্কুলে যাচ্ছে। তাহলে এখানে যদি আমি নট বসিয়ে দিই,
তাহলেই কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সও হলো, এবং এমন একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যার অর্থটা উপরের স্টেটমেন্টের অর্থের সঙ্গে আনচেঞ্জড হলো, বা একই রকম অর্থ থেকে গেল। বালকটি স্কুলে যাচ্ছে, বালকটি কি স্কুলে যাচ্ছে না? তাহলে আমি যদি এটা লিখি ইজ নট দ্য বয় গোয়িং টু স্কুল, তাহলে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে উইদাউট চেঞ্জিং ইটস মিনিং হলো। তারপরে তুমি যদি পরীক্ষায় ইজ দ্য বয় গোয়িং টু স্কুল লেখো, তাহলে ফ্রেম কোশ্চেন যদি বলা থাকে তাহলে এটা রাইট। আর যদি বলা থাকে টার্ন ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, তাহলে কিন্তু লিখতে হবে ইজ নট দ্য বয় গোয়িং টু স্কুল। এখানে নট না থাকলে একটা নট আনতে হবে। আমরা এক্সাম্পল নাম্বার 2 দেখে নিই। হি ওয়াজ ওয়েটিং ফর ইউ। এই বাক্যটিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এই ওয়াজটিকে আমরা সামনে আনবো, তাহলে কি দাঁড়ালো? ওয়াজ হি ওয়েটিং ফর ইউ। খালি ওয়াজটিকে আমি সামনে নিয়ে চলে গেলাম। কিন্তু যদি আমি মিনিং আনচেঞ্জড রাখতে চাই, তাহলে এখানে আমি কি বসাবো? ওয়াজ সামনে এলো একই রকম ভাবে, কিন্তু এখানে একটি নট যোগ হয়ে গেল। ওয়াজ হি নট ওয়েটিং ফর ইউ। এটা হচ্ছে আনচেঞ্জড মিনিং। সুতরাং পরীক্ষায় যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলে উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, তাহলে নট না থাকলে একটি নটকে আনতে হবে। নেক্সট এক্সাম্পল, ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। এখানে ইজ টি অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে আনলাম। ইজ ভার্চু ইটস ওন রিওয়ার্ড কোশ্চেন মার্ক। কিংবা আনচেঞ্জড মিনিং এর ক্ষেত্রে ইজ নট ভার্চু ইটস ওন রিওয়ার্ড। তার মানে বুঝতে পারছি আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে কোনো স্টেটমেন্ট অর্থাৎ বাক্যে যদি নট না থাকে, সেটা যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় বা হ্যাঁ সূচক বাক্য হয়, তাহলে তাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব, তখন একটি নট আমরা সেখানে যোগ করব, বা নট বা না সূচক শব্দ আমরা সেখানে যোগ করব। তাহলেই সেন্টেন্সটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এসব একই রকম আরো দুটি এক্সাম্পল আমরা দেখে নিই। নান ক্যান সারভাইভ উইদাউট ওয়াটার। কেউ জল ছাড়া বাঁচতে পারে না। দেখো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, আমরা ক্যানটাকে সামনে আনলাম, তাহলে ক্যান প্রথমে বসলো, তাহলে ক্যান। এবারে লক্ষ্য করো ডান, নান শব্দটির অর্থ হচ্ছে নো ওয়ান, এটা মনে রাখতে হবে। নান শব্দটির অর্থ হচ্ছে নো ওয়ান, তাহলে নোটাকে আমরা তুলে দেবো। আমরা বলেছিলাম নেগেটিভ ওয়ার্ডস থাকলে নেগেটিভ ওয়ার্ডকে তুলে দিতে হবে। তাহলে নোটাকে যদি তুলে দিই তাহলে কি পড়ে থাকলো? এনি ওয়ান। তার মানে নান বা নো ওয়ান মানে হচ্ছে এনি ওয়ান, নট এনি ওয়ান, নটটা উঠে গেল, সুতরাং এনি ওয়ান বসলো। ক্যান এনি ওয়ান সারভাইভ উইদাউট ওয়াটার। শেষে কিন্তু কোশ্চেন মার্কটা দিতে ভুলো না, এটা কিন্তু দিতে ভুলে গেলে পুরো গঠনটা সঠিক হলেও নাম্বার পাওয়া যাবে না। সেকেন্ড এক্সাম্পল, নান ক্যান এসকেপ ডেথ। এখানেও অক্সিলারি ভার্ব ক্যান, ক্যান সামনে গেল, তাহলে ক্যান দিয়ে শুরু করলাম বাক্যটি। ক্যান, নানটা হয়ে গেল এনিওয়ান, তাহলে ক্যান এনিওয়ান এসকেপ ডেথ কোশ্চেন মার্ক। সুতরাং বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার। এসো একটু অন্যরকম কিছু এক্সাম্পল আমরা দেখাই। এসো অন্য ধরনের দুটি এক্সাম্পল আমরা দেখে নিই। হি প্লেজ ফুটবল। দেখো এখানে হি হচ্ছে সাবজেক্ট, প্লেজ হচ্ছে এমভি অর্থাৎ মেন ভার্ব, এটি অবজেক্ট। আচ্ছা এখানে তো অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, তাহলে কিভাবে অক্সিলারি ভার্বকে আমরা সামনে নিয়ে যাব? এখানে একটি কথা তোমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট এবং মেন ভার্বের মাঝে যদি অক্সিলারি ভার্ব উজ্জ্ব থাকে, দেখা না যায়, তাহলে বুঝে নিতে হবে যে ওখানে অক্সিলারি ভার্ব হিসাবে
ডু অক্সিলারি ভার্ব বিরাজ করছে। ডু অক্সিলারি ভার্বের তিনটি ফর্ম আমরা জানি, ডু, ডাজ এবং ডিড। আমাকে বুঝে নিতে হবে এখানে ডু আছে না ডাজ আছে না ডিড আছে। দেখো মেন ভার্বটিকে লক্ষ্য করো, মেন ভার্বটির পেছনে এস যোগ করা আছে, তার মানে বুঝে নিতে হবে যে ওখানে অক্সিলারি ভার্ব আছে ডাজ। তাহলে আমি ধরে নিই এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ। তাহলে সেই ডাজটিকে আমি সামনে নিয়ে যাব। দেখো ডাজ সামনে এনেছি, হি তারপরে রেখেছি, তারপরে মেন ভার্ব লিখেছি। এখানে একটু লক্ষ্য করো, ডাজ সামনে যাওয়ার পর মেন ভার্বটা প্লেজ না থেকে প্লে হয়ে গেল। কেন? কারণ অক্সিলারি ভার্বের সঙ্গে আমরা এই এসটিকে পাঠিয়ে দিয়েছি সামনে, সুতরাং এই এস সাফিক্সটি আর থাকলো না মেন ভার্বের সঙ্গে। এটা কিন্তু বুঝে থেকে নিতে হবে, ডাজ যখনই আমরা সামনে বসাবো মেন ভার্বটি কিন্তু উইদাউট এস বা ইএস হবে। এই ভুলটি কিন্তু করো না, পরীক্ষায় কিন্তু নাম্বার কাটা যাবে। একই রকম ভাবে দেখো রাম প্লেজ ফুটবল, একই বাক্য, শুধু হি এর জায়গায় আমি রাম বসিয়েছি। রাম প্লেজ ফুটবল, তোমরা ভাববে একই রকম হবে। দেখো আমি কি করেছি, একই রকম ভাবে এখানে ডাজ, অবশ্যই ডাজ, এই ডাজটাকে আমরা সামনে নিয়ে গেছি। কি করলাম, ডাজ নট রাম প্লে ফুটবল। আগের বাক্যটাতে দেখো আমরা নট বসাইনি, নটটা আমি কোথায় বসাবো? এই বাক্যে নট ছিল না, এই বাক্যে একটা নট আনতে হবে, না সূচক বাক্য, নট বসবে এখানে, অর্থাৎ ডাজ হি নট প্লে ফুটবল। কিন্তু সেকেন্ড এক্সাম্পলে নটটা বসে গেল ডাজের সঙ্গে রামের আগে। এই নিয়মটা একটু মনে রাখার চেষ্টা করো, যদি সাবজেক্ট হয় প্রোনাউন তাহলে নটটা প্রোনাউনের পর বসবে, আর সাবজেক্টটি যদি হয় নাউন, রাম একটি নাউন, সেই জন্য এখানে নটটা ডাজের সঙ্গে বসে গেল সাবজেক্টের আগে। অর্থাৎ নিয়মটা আবার বলে দিই, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসবে নাউনের আগে, সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তাহলে নট বসবে প্রোনাউনের পর। এটা খুব সূক্ষ্ম নিয়ম, এই নিয়মের যদি তোমরা ভুল করো তাহলেও হয়তো পরীক্ষায় তোমাদের ক্লাসে নাম্বার দেবে, কিন্তু নিয়মটি তোমরা জেনে রাখো। আজকের এই ভিডিওটি যথেষ্ট বড় হওয়া সত্ত্বেও তোমরা যে মনোযোগ সহকারে দেখেছো তার জন্য তোমাদের ধন্যবাদ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি এখনও কিছু আবছা থাকে তবে আবার একবার দেখো। বাড়িতে প্র্যাকটিসের জন্য কিছু স্টেটমেন্ট দিলাম, করতে পারলে পাঠিও। ভালো থেকো, ধন্যবাদ। Thank you.